আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের মুক্ত বিহঙ্গ দ্বিতীয় খণ্ড। লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ 1989 সাল। পার্ট 8। বন্দীদের উদ্দেশ্যে ছোট্ট করে মাথা জাগালো রানা। সংকেত দিয়ে এগোতে বলল। সামনে থাকলো তারা, ধীর পায়ে এগোলো। আগের মতোই পরস্পরের গায়ের সঙ্গে সেটে আছে। ওদের পিছনে থাকলো অ্যানি, নিরাপত্তার অনুভূতিটাকে ধরে রাখবার জন্য একটা হাত পেছন দিকে লম্বা করা রানার কাঁধের উপর। নূর আয়াঙ্গের হাত এমনভাবে মুচড়ে ধরেছে রানা যে তার গোটা শরীর কুকড়ে ছোট হয়ে আছে। ইচ্ছে করলেই ভারসাম্য ফিরে পাওয়া তার পক্ষে সম্ভব নয়। আঙ্গুলের চাপ আর হাতে ধাক্কা প্রয়োজনে কমিয়ে বা বাড়িয়ে তার হাঁটবার গতি নিজের নিয়ন্ত্রণে রেখেছে ও। এক পা করে হাঁটিয়ে নিয়ে আসছে। রানা জানে তাড়াহুড়ো করা উচিত হবে না দুর্বলতা প্রকাশ করা। ওদের কৌশল বা শক্তি সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা নেই বলেই এখনো ওদের উপর ঝাঁপিয়ে পড়ছে না গালারা। হিংস্র হায়নাগুলোকে দমিয়ে রেখেছে গোত্র প্রধানের নির্দেশ। এরপর কি ঘটতে পারে সেই সম্পর্কে অজ্ঞতা, কিন্তু একবার মরিয়া হয়ে উঠলে কেউ তাদের ঠেকাতে পারবে না। পরিণতি সম্পর্কেও জানে রানা, জেনে শুনেই ঝুঁকিটা নিয়েছে ও। ওদের মৃত্যু হবে মহাবিশৃঙ্খলার ভেতর। চারদিক থেকে ধেয়ে আসবে ভিড়গুলো। লোমশ কয়েকশো হাত টেনে ছিঁড়ে ফেলবে ওদের হাত পা। চুল সহ খুলে নেবে খুলির চামড়া, আঙ্গুল ঢুকিয়ে বের করবে চোখ, বুকে পা দিয়ে মটমট করে ভাঙবে পাঁজর, টেনে ছিঁড়ে নেবে জিভ। পিছনের ভিড়টা সচল, তবে মধ্যবর্তী দূরত্ব কমল না। এক পা করে এগুলো রানা, তাল বজায় রেখে ওর সঙ্গে এগুলো নূর আয়াং। একই ছন্দে ওর সামনে অ্যানির সামনে বন্দিরাও হাঁটছে। খানিক পরপরই দীর্ঘদেহী গালারা ওদের পথে বাধা হয়ে দাঁড়ালো। কাঁধে কাঁধ ঠেকিয়ে আঙ্গুলের ডগা দিয়ে ছোড়ার ধার পরীক্ষা করছে। প্রতিবার নূর আয়াঙ্গের নরম চামড়ায় পিস্তলের মাজলটা সজোরে ঘষল রানা। গুঙ্গি উঠল লোকটা, অনিশ্চার ভাব নিয়ে। ফাঁক হয়ে গেল সামনের ভিড়। কদাকার যোদ্ধারা ঠিক ততটুকু সরে গেল যতটুকু ওদের এগোবার জন্য দরকার। তারপর পেছন থেকে অনুসরণ করলো। যারা পিছু নিল তাদের সামনের সারিতে রয়েছে সর্দার আর মাতব্বররা। এত কাছাকাছি থাকলো লোকগুলো যে হাত বাড়ালেই তারা তাদের গোত্র প্রধানকে ছুঁতে পারবে। কতক্ষণ সময় লাগলো বলতে পারবে না রানা। হঠাৎ এক সময় দেখতে পেল সামনেটা ফাঁকা। ভিড়ের বাইরে বেরিয়ে এসেছে ওরা। অন্ধকারের ভেতর সুবিধা অসুবিধে দুটোই আছে। রানার ইচ্ছে হলো অ্যানি আর বন্দীদের ছুটতে বলবে। নূর আয়াংকে নিয়ে সেও পিছু নেবে ওদের। ইচ্ছেটাকে দমন করলো, কারণ জানে ওদের সঙ্গে তাহলে গালারাও দৌড় দেবে। জনসমুদ্রে চাপা পড়ে যাবে ওরা। সামনে ঢাল, অন্ধকার। যেখানে গাঢ় দোলনিত হচ্ছে সেখানে কাটা ঝোপের মাঝখান দিয়ে উঠে গেছে সরু পথ। ওদের নিয়ে কি করব আমরা? রুদ্ধশ্বাসে জানতে চাইল অ্যানি। পিস্তলের মুখে এই লোকটাকে বেশিক্ষণ রাখা যাবে না। রানা জবাব দিল না। পিছনে গা ঘেঁষে থাকা গালাদের ওর অনিশ্চিত কণ্ঠস্বর শুনতে দিতে চায় না। আবার এও চায় না যে অ্যানির আচরণে আতঙ্ক প্রকাশ পাক। তবে কথাটা অ্যানি মিথ্যে বলেনি। অনুসরণরত গালাদের আচরণে বেপরোয়া একটা ভাব রানাও অনুভব করতে পারছে। একগিয়ে অনুসরণে তারা আর সন্তুষ্ট থাকতে পারছে না। প্রতিশোধ পরায়ণ জনসমুদ্রে মাথা ছাড়া দিচ্ছে আত্মহননের অদম্য স্পৃহা। আহ্বানের সুর সম্বলিত কয়েকটা গর্জন শোনা গেল। পেছন থেকে সামনের সারির যোদ্ধাদের প্ররোচিত কলা হলো, ছিঁড়ে ফেলো, মেরে ফেলো, পিষে ফেলো, ঝাঁপিয়ে পড়ো, উদ্ধার কর গোত্র প্রধানকে। গাড়ি চিন্তাটা মাথায় ঢুকতেই অনুপ্রাণিত বোধ করল রানা। ওদেরকে গাড়িতে তুলবে তুমি? তারপর? এক এক করে মৃদু কণ্ঠে বলল রানা। আগে ওদেরকে গাড়িতে তোলো। কাটা ঝোপের মাঝখান দিয়ে এখনো উঠছে ওরা। আগের চেয়ে
আরো কাছে সরে এসেছে গালারা। আলকালা পরা দীর্ঘদেহী একজন ধাক্কা দিল ওকে, বাজিয়ে দেখল, সেটা থাকলো গায়ের সঙ্গে চাপ বাড়ালো। রানার গতি সাবলীল ও বিরতিহীন, ঢিল করে দিল পেশি, সিকি পাক ঘুরল এমনই ক্ষিপ্র আর বিদ্যুৎ গতি যে ঘুষিটা গালা সর্দার এড়াতে পারল না। যদি দেখতেও পেত, চারপাশে সঙ্গী সাথীদের নিরেট ভিড়ের চাপ থাকায় সরে যাবার উপায় ছিল না তার। কোন থেকে কবজি পর্যন্ত হাতটাকে ডায়ের মতো ব্যবহার করল রানা। কোপ মারবার ভঙ্গিতে মুঠো ধরা পিস্তলটা লাগালো লোকটার মুখে। উপরের মাড়ি থেকে নিখুঁতভাবে দাবিয়ে দিল সামনের 4টে দাঁত। ধাক্কাটা সরাসরি সামনের সাইনাসগুলোর মধ্য দিয়ে ব্রেনে গিয়ে আঘাত করলো। কোনো শব্দ না করে সঙ্গে সঙ্গে পড়ে গেল লোকটা। পর মুহূর্তে অসংখ্য পায়ের তলায় অদৃশ্য হয়ে গেল। অনুসরণরত গালারা হোঁচট খেল, কিন্তু গ্রাহ্য করল না। তবে আগের মতো আর ওদের গা ঘেঁষে থাকলো না তারা। পিস্তলটা এবার নূর আয়াঙ্গের মাথার পাশে ফিরিয়ে এনেছে রানা। নূর আয়াঙ্গের মোচড়ানো হাতে অতিরিক্ত চাপ পড়া চিৎকার করতে যাচ্ছিল সে। গলা থেকে কোনো আওয়াজ বেরোবার আগেই শুরু থেকে শেষ পর্যন্ত ঘটে গেছে ঘটনাটা। তার হাতটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনলো রানা। সামান্য চাপ বাড়িয়ে ভারসাম্য হারাতে বাধ্য করল। নিতম্বে হাঁটুর গুঁতো দিয়ে আরো দ্রুত হাঁটবার নিঃশব্দ ধাক্কাটা দিল। ওদের সামনে গাড়িগুলোর কুজ আকৃতির মাথা দেখতে পেল রানা। চাঁদের আলোয় ভাসছে। ছাই ছাপা আগুনের গায়ে ফুটে আছে ইস্পাতের বোতা কিনারা সহ কাঠামোগুলো। অ্যানি, নিতম্বিনীকে ব্যবহার করবো আমরা। চঞ্চলাবাদ, কারণ প্রথমবার স্টার্ট না নিলে বিপদ হবে। রানার দাঁতের ফাঁক গলে নিঃশ্বাসের সঙ্গে বেরিয়ে এলো শব্দগুলো। ড্রাইভারের হ্যাচ গলে নামতে হবে তোমাকে, আর সবকিছু ভুলে যাও। তোমার একমাত্র কাজ হুইলের পিছনে বসা। কিন্তু বন্দীদের কি হবে? যা বলা হয়েছে তাই করো, প্রশ্ন করো না। ওদের কাছ থেকে গাড়িগুলো আর মাত্র 20 ফুট দূরে। তাড়াতাড়ি অ্যানি, যত তাড়াতাড়ি পারো। ছুটতে চাইলেও পারল না অ্যানি। হন হন করে এগুলো। গালারাকে বাধা দেওয়ার আগেই নিতম্বিনীর সবচেয়ে উঁচু পাশটায় পৌঁছে গেল সে। আংটা ধরে এক লাফে উঠে পড়ল গাড়ির মাথায়। বন্ধ করো, চিৎকার করল রানা। কর্কশ ধাতব আওয়াজের সঙ্গে হ্যাচটা বন্ধ হতেই স্বস্তির পরশ অনুভব করল ও। শিকার হাতছাড়া হওয়ায় হতাশ এক পাল নেকড়ের মতো গজরে উঠল গালারা। পিল পিল করে সামলে বাড়ল তারা। পরস্পরকে ধাক্কা দিয়ে আগে বাড়তে চেষ্টা করলো। চারদিক থেকে ঘিরে ফেলল গাড়িটাকে। আকাশের দিকে একটা গুলি করল রানা। সঙ্গে সঙ্গে কর্কশ কণ্ঠে একটা নির্দেশ দিল নূর আয়াং। সামান্য পিছিয়ে গেল গালারা। থেমে গেল তাদের চাপা গর্জন। চারিদিকে নেমে এলো উত্তেজনায় টান টান নিস্তব্ধতা। অ্যানি, আমার কথা শুনতে পাচ্ছ? ডাকলো রানা। বন্দীদের নিজের নাগালের মধ্যে আগলে রেখেছে ও ঠেলে নিয়ে যাচ্ছে নিতম্বিনীর দিকে। সাড়া দিল অ্যানি। স্টিল প্লেটের পিছন থেকে তার কণ্ঠস্বর বোতা শোনালো। ভেসে এলো যেন অনেক দূর থেকে। পিছনের দরজা, জরুরি সুরে বলল রানা। খুলবে, কিন্তু আমি বলার পর। ধাক্কা দিয়ে বন্দীদের ঘুরিয়ে পিছনের দরজার সামনে নিয়ে আসছে। বন্দীরা আড়ষ্ট হয়ে আছে। নাগালের মধ্যে নিরাপদ আশ্রয় দেখতে পেয়ে অস্থিরতা বেড়ে যাওয়ায় হোঁচট খেতে লাগলো। দিশেহারা বোধটুকু কাটিয়ে উঠতে পারল না। বোকার মতো পরস্পরের সঙ্গে ধাক্কাকে এক জায়গায় দাঁড়িয়ে জটলা পাকালো। ওদের পিঠে ঘন ঘন ধাক্কা দিতে হলো রানাকে। খোলো এবার। গলার রগ ফুটে উঠল রানার। মুঠো করা হাত হাতুড়ির মতো আঘাত করলো দরজার গায়ে। ভুলটা বুঝতে পেরে মুঠোর বদলে পিস্তল ঠুকলো ইস্পাতের গায়ে। ঝনার শব্দে খুলে গেল দরজা। স্যাঁত করে ছুটে এসে বাইরে দাঁড়ানো ছোট্ট বিটার গায়ে ধাক্কা খেল কবাট। দুঃশালা! একটা কবাটের গায়ে কাঠ ঠেকালো রানা। ধাক্কা দিয়ে পুরোপুরি খুলল সেটা। কবাটের আকস্মিক আঘাতে ছিটকে পড়ল একেবারে কাছে এসে পড়া দুজন গালা। দেহ ভঙ্গিমার দ্রুত গতি পরিবর্তনে রানা কোনো বিরতি নিল না। খপ করে ধরেই বন্দীদের একজনকে ছুঁড়ে দিল গাড়ির অন্ধকার গহ্বরে। বাকি দুজন সঙ্গীকে লক্ষ্য করে লাফ দিয়েছে দেখে তাদের পিঠের উপর বন্ধ করে দিল দরজা। দরজার গায়ে পিঠ ঠেকিয়ে গালাদের দিকে ফিরল। শুনতে পেল
খোপে ঢুকে আটকে গেল বোল্টটা। কদাকার চেহারাগুলোয় নগ্ন ঘৃণা ফুটে উঠেছে, চোখে রয়েছে আক্রোশ আর খুনের নেশা নিয়ে হাসপাস করছে গালারা। পেটে প্রচন্ড ভিড়ের চাপ নিয়ে সামনের সারির লোকগুলোর পক্ষে দাঁড়িয়ে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ভিড়ের ভিতর থেকে তর্জন গর্জন শুরু হলো, ধৈর্যের বাঁধ ভাঙছে। আর মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার, রানার উপর ঝাঁপিয়ে পড়বে ওরা। মুখের বেশিরভাগ গ্রাস কেড়ে নেওয়া হয়েছে, এই সে শিকারটাকে তারা পালাতে দেবে না। নিজেকে ক্লান্ত আর বিধবস্ত লাগলো রানার। মনে হলো কয়েক মাইল দৌড়ে আসা হাঁপাচ্ছে। পাঁজরের খাঁচায় অনুভব করতে পারছে হৃৎপিণ্ডের অবিরাম গুঁতো। তবে নূর আয়ানকে ছাড়েনিও। তার বাহুর নরম মাংস ছেড়ে দিলেও মুঠের ভিতর ধরে রেখেছে ঘন কালো চুলের গোছা। চুলগুলো আঙুলে পেঁচিয়ে নি মাথার পেছনের খুলে চামড়ায় টান দিল। বাঁকা হয়ে নিজের লোকদের দিকে ঘুরে গেল নূর আয়াঙ্গের মুখ। অপর হাতের পিস্তলটা তুলল রানা গোত্র প্রধানের কানে। ফুটোর ভিতর ঢোকাতে চেষ্টা করলো মাজলটা। ওদের সাথে কথা বলো, কঠিন সুরে নির্দেশ দিল রানা। তা না হলে পিস্তলের নলটা আরেক কান দিয়ে বেরোবে। শব্দগুলো যদি নাও বুঝে থাকে, সুরটা বুঝল নূর আয়াং। হড়বড় করে অ্যামহারিক ভাষায় কথা বলল সে। থামবার আগেই সামনের সারির যোদ্ধারা এক পা পিছিয়ে গেল। নিতম্বিনীর খোলে পিঠ ঘষে প্রতি মুহূর্তে 1 ইঞ্চি করে সরল রানা। অসহায় নূর আয়াঙ্গের চুল ধরে তাকে নিজের সামনে আড়াল হিসেবে রাখল। ওরা সরল, ওদের সঙ্গে ভিড়টাও সরল। গালারা দৃষ্টি আর নাগালের মধ্যে ধরে রাখতে চাইছে ওদেরকে। চাঁদের আলোয় গালাদের মুখে চকচক করছে ঘাম, চেহারায় নিষ্ঠুর আর কোদনমাক্ত খুনের নেশায় ঝাঁপিয়ে পড়বার চরম মুহূর্তে পৌঁছে ইতস্তত করছে। অন্ধকার থেকে ভাগের মতো গর্জন উঠল একজন গালা। ঘম ঘম করতে সুর, মার মার কাট কাট ধ্বনি উঠল ভিড়ের চারদিক থেকে। সমস্ত শব্দকে ছাপিয়ে উঠল নূর আয়াঙ্গের আর্তচিৎকার। হাঁটু দিয়ে তার কিডনিতে গুঁতো মেরেছে রানা। আরো আস্তে মারতে চেয়েছিল রানা, চাইনি নূর আয়াং ব্যথা পেয়ে আর্তনাদ করে উঠুক। গোত্র প্রধানের কষ্ট মাত্রা ছাড়াচ্ছে দেখলে গালারা নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে না। ভিড়ের ভেতর চারদিক ঠেলা গোতের প্রতিযোগিতা শুরু হয়ে গেল। পেছনের সারিগুলো বিদ্রোহী হয়ে উঠেছে। ঢোক গিলতে গিয়ে ব্যর্থ হলো রানা। গলা শুকিয়ে গেছে, বুঝতে পারলো আর সময় নেই। অ্যানি, স্টার্ট দিতে পারবে? ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করলো রানা। অ্যানির অস্পষ্ট গলা ভেসে এলো, রেডি টু স্টার্ট। পায়ের পেছনে ক্র্যাক হ্যান্ডেলের স্পর্শ পেল রানা। আর ঠিক সেই মুহূর্তে সমস্ত শোরগোল ম্লান করে দিয়ে তীক্ষ্ণ নারী কণ্ঠের রক্ত হিম করা একটা আওয়াজ শোনা গেল। চিৎকারটা শেষ দিকে লুলু লু লুলু উলু শব্দের সুরে প্রলম্বিত হলো। হঠাৎ নেমে আসা নিস্তব্ধতার ভেতর রক্ত পিপাসা কাতর আদি ভৌতিক করুণ আরতির মতো ছড়িয়ে পড়ল চারিদিকে। আফ্রিকান যুবকদের যুদ্ধপ্রবণ হৃদয়ে ছলকে উঠল রক্ত। এই ব্যাকুল আহ্বান চাবুকের মতো বাড়ি মারল উত্তেজনায় উত্তপ্ত চামড়ায়। গঙ্গিয়ে উঠল জনসমুদ্র। পাল্টা জবাবে চারিদিক থেকে বেশি হলো রণহুঙ্কার। মাসুদ রানা, দেখতে চাই কি করো তুমি, ওরা আসছে। ভাবলো রানা গায়ের সমস্ত শক্তি দিয়ে নূর আয়াংকে ধাক্কা দিল, ফেলে দিল গালাদের গায়ের উপর। যোদ্ধাদের 5-7 জনকে নিয়ে পড়ল নূর আয়াং। তারা আছাড় খেল পেছনের সারির গায়ে। ইতিমধ্যে ক্র্যাক হ্যান্ডেল ধরে ফেলেছে রানা। এই সংকটময় মুহূর্ত উপস্থিত হবে জানতো, সেই জন্যই বেছে নিয়েছে নিতম্বিনীকে। জানে লৌহমানবীদের মধ্যে এটাই সবচেয়ে লক্ষ্মী। কিন্তু প্রথমবার হ্যান্ডেল ঘোরাতে নিতম্বিনীর ইঞ্জিন প্রতিবাদের সুরে খক খক করে উঠল। স্টার্ট নিল না। প্লিজ মাই ডার্লিং, প্লিজ, মরিয়া হয়ে আবেদন জানালো রানা। দ্বিতীয়বার হ্যান্ডেল ঘোরাতেও বিষম খেল ইঞ্জিন, খক খক করলো। তারপর হঠাৎ স্টার্ট নিয়ে সাবলীল ছন্দে সচল থাকলো। লাফ দিয়ে গাড়ির মাথায় উঠে যাবে রানা। ওর মাথার উপর খাড়া হলো একটা তলোয়ার। সব এগিয়ে নেমে এলো খুলি লক্ষ্য করে। বাতাস ছিঁড়ে নেমে আসছে ফলা আওয়াজটা শুনতে পেল রানা। মাথাটা নামিয়ে নিল ঝট করে।
গাড়ির খোলে লাগলো তলোয়ারের ফলা, আগুনের ফুলকি ছুটলো চারদিকে। আবার তরোয়াল তুলল গালা সর্দার, মাটির উপর পিঠ দিয়ে পড়ল রানা, বেড়াটার ট্রিগার টানল। মাংসে বুলেট ডুববার বোতা শব্দটা শুনতে পেল রানা। পেছন দিকে হেলে পড়ল লোকটা, হাত থেকে ছুটে গিয়ে শূন্যে ডিগবাজি খেল তলোয়ার। আলখেল্লা পরা কুৎসিত দর্শন মূর্তিগুলো ধেয়ে এলো চারিদিক থেকে, চোখের পলকে ছেকে ধরল রানা আর নিতম্বিনীতে। নিতম্বিনীকে জনসমুদ্র খেপে গেছে। ড্রাইভ অ্যানি, ফর গড সেক ড্রাইভ! আর্তনাদ করে উঠল রানা। বগলের তলা দিয়ে মুখের সামনে একটা মাথা বেরিয়ে আসছে দেখে খুলিতে ঠেকিয়ে আবার টেনে দিল ট্রিগার। কাঁধে একটা হাত পড়লো, ফরফর করে ছেড়ে নিল শার্টটা। বগলের নিচ দিয়ে পিস্তল ধরা হাতটা পিছল দিকে লম্বা করলো রানা। আবার গুলি করলো। প্রচন্ড এক জাকি খেয়ে সচল হলো নিতম্বিনী। খোল থেকে ছিটকে পড়ে গেল কয়েকজন গালা। নিতম্বিনীর ঝাঁকি দিয়ে রানার হাত থেকে ছুটে গেল পিস্তল, সেও ছিটকে পড়েছে। গালারা ঝাঁপিয়ে পড়ল ওর উপর। সারা শরীরে তাদের নির্দয় আচর অনুভব করল রানা। শুরু হয়ে গেল ওকে নিয়ে টানা হেসরা। অন্ধকার আর ভিড়ে কিছুই দেখতে পেল না রানা, শুধু আওয়াজ শুনে বুঝতে পারল ওর পাশ ঘেসে বেরিয়ে যাচ্ছে নিতম্বিনী। জানে শেষ চেষ্টা, অসুরের শক্তি নিয়ে ডাইভ দিল রানা। গাড়িটা কত দূরে পরিষ্কার ধারণা ছিল না, খোলের সঙ্গে ধাক্কা খেয়ে আবার ছিঁড়ে পড়ল। গাড়ি আর থেতলানো শরীরের মাঝখানে দূরত্ব বাড়ল। রানা নিজেও জানে না কিসের ভিতর আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে। প্রচন্ড একটা ঝাঁকি খেলো, সন্দেহ হলো হাতের জয়েন্টগুলো খুলে গেছে কিনা। একটা আংটা ধরে আছে রানা। নিতম্বিনী ওকে হিস্ট্রি নিয়ে যাচ্ছে। থ্রোটলে অ্যানির পায়ের ছাপ বাড়তেই থাকলো, সগর্জনে ছুটল নিতম্বিনী। সামনে মানুষের নিশ্ছিদ্র পাঁচিল দিয়ে আসা গাড়িটাকে এড়িয়ে যাওয়ার সুযোগ খুব কম লোকেরই হলো। অ্যানের চোখের সামনে ধপ ধপ করে পড়ল লোকগুলো। থ্যাস থ্যাস শব্দে বাড়ি খেল গাড়ির সামনের প্লেটের সঙ্গে। রণহুঙ্কারের বদলে যন্ত্রণা কাতুর আর্তনাদে ভারী হয়ে উঠল বাতাস। অন্ধকারের ভিতর থেকে বেশি এলো ছুটন্ত পায়ের আওয়াজ। গালারা যেদিকে পারে পালাচ্ছে। বীরের শেষ মাথা ছাড়িয়ে খোলা জায়গায় বেরিয়ে এলো আর্মার্ড কার। সামনের ঢালে পড়ে আরো দ্রুত হলো গতি। প্রথম কয়েক সেকেন্ড রানাকে টেনে এনেছে নিতম্বিনী, তারপর আংটা ছেড়ে দিয়েছে রানা। গাড়ির পিছু পিছু দৌড়ে এক লাফে উঠে পড়েছে খোলের মাথায়। টারিতে হেলান দিয়ে হাঁপড়ের মতো হাঁপাচ্ছ। দেখতে না পেলেও শব্দ শুনে বুঝতে পারল বিপদ এখনো কাটেনি। গাড়ির কিনারা ধরে ঝুলে রয়েছে অনেকে। রানা ঘাড় পেরাতে সবচেয়ে কাছের লোকটা রণহুঙ্কার ছাড়ল। বাতাসে তার আলখাল্লা ফুলে উঠেছে, প্রায় ঢেকে দিয়েছে মাথাটা। খোলের কিনারা দু হাতে ধরে টারিতে উঠে আসছে সে। ছোড়ার হাতলটা দু সারি দাঁতের মাঝখানে। তাকে আরো খানিকটা উঠতে দিল রানা। কিনারা ছাড়িয়ে কাঁধ দুটো উঁচু হতেই দুই পা এক করে বুকের মাঝখানে লাথি মারল। শূন্যে সিধে হলো লোকটা। পেছন দিকে কাত হয়ে মাটিতে পড়ল মাথা দিয়ে। বাতাসে ছড়িয়ে পড়বার আগেই ভয়ার্ত আর্তনাদের শব্দ থেমে গেল। হামাগুড়ি দিয়ে এগুলো রানা। গাড়ির মাথা অনবরত ঝাঁকি খাচ্ছে। হাত আর পা দিয়ে প্রতিবার একজন করে গালাকে কিনারা থেকে ফেলে দিল। ঢাল বেয়ে তীর বেগে নামছে নিতম্বিনী। ফুল থ্রটল দিয়ে রেখেছে অ্যানি। অবিশ্বাস্য দক্ষতার সঙ্গে ঝোপ আর গাছগুলোকে এড়িয়ে যাচ্ছে সে। অবশেষে ডাল থেকে নেমে এসে খোলা প্রান্তরে পৌঁছল আর্মার্ড কার। হ্যাচ কাবারে দমাদম ঘুষি মেরে অ্যানের দৃষ্টি আকর্ষণ করল রানা। ধীরে ধীরে গতি কমালো সে। তারপর মৃদু একটা ঝাঁকির সঙ্গে দাঁড়িয়ে পড়ল নিতম্বিনী। হ্যাচ খুলে উঠে এলো অ্যানি। দু হাতে শক্ত করে জড়িয়ে ধরল রানার গলা। আলিঙ্গনটা এড়ানোর মৃদু চেষ্টা করলেও সফল হলো না রানা। নিঃশ্বাসের শব্দ বাদ সাধতে চাইলেও উপভোগ্য নিস্তব্ধতা নেমে এলো দুজনের মাঝখানে। আনন্দঘন মুহূর্তে বন্দীদের কথা মনে ছিল না। নিতম্বিনীর পেটের ভিতর তাদের কাশি আর নড়াচড়া শব্দ প্রায় চমকে দিল ওদেরকে। ধীরে ধীরে বিচ্ছিন্ন হলো অ্যানি। চাঁদের আলো লেগে তার চোখ কোমল লোভে চকচক করে উঠল। বেচারীরা তোমার প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকবে, ফিস ফিস করে বলল অ্যানি।
ওদেরকে তুমি নরক থেকে তুলে এনেছো। দেরি করে পৌঁছানোয় ওদের একজনকে বাঁচানো সম্ভব হয়নি। কথাটা মনে পড়তেই বাসা হারিয়ে ফেলল সে। তা তো বুঝলাম, বলল রানা, কিন্তু এখন ওদেরকে নিয়ে কি করা হবে বলতে পারো? রাস্তা ক্যাম্পে নিয়ে যাই চলো। কামাল হাসান নিশ্চয়ই ন্যায্য একটা ব্যবস্থা করবেন। হুম, মাথা নাড়ল রানা। আমার তা মনে হয় না। সবার ইথিওপিয়ান আদিবাসী, ওদের নিয়মকানুন আমাদের মতো নয়। চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, এটা এখানকার রীতি। এক অর্থে ন্যায্যও বটে। শিবটারা চিরকাল কামাল হাসানকে জ্বালিয়ে মারছে। তাদের সামরিক উপদেষ্টাদের সাথে তিনি সদয় ব্যবহার করবেন এটা আশা করা যায় না। ভেবে দেখো, ভাগের মুখ থেকে বাঁচিয়ে লোকগুলোকে সিংহের মুখে ঠেলে দিতে চাও কিনা? ও গড, তার মানে আসলে আমরা বন্দীদের এখন উদ্ধার করতে পারিনি। তাছাড়া, বলল রানা, সমস্যা আরো একটা আছে। বন্দীদের কামাল হাসানের হাতে তুলে দিলে কাল সকালে নূর আয়াং এসে ফেরত চাইবে ওদের। কামাল হাসান ফেরত দিতে রাজি না হলে একটা ট্রাইবাল যুদ্ধ বেঁধে যেতে পারে। এই ঝুঁকি নেওয়া চলে না। কয়েক সেকেন্ড চিন্তা করে অ্যানি বলল, তাহলে একটাই উপায়, ওদেরকে ছেড়ে দাও, যেখানে খুশি চলে যাক ওরা। যেখানে খুশি বলতে তুমি বোঝাতে চাইছো ওয়েলস অব চার্লি? পূব দিকে তাকালো রানা। চাঁদের আলোয় ধু ধু প্রান্তর নির্জন আর ফাঁকা। দেখা না গেলেও গোটা প্রান্তর জুড়ে ছড়িয়ে রয়েছে ইথিওপিয়ান স্কাউটরা। 1 মাইলও যেতে পারবে না, তার আগেই জবাই হয়ে যাবে বন্দিরা। ওদেরকে আমাদেরই পৌঁছে দিয়ে আসতে হবে তাহলে, বলল অ্যানি। ঝট করে তার দিকে ফিরল রানা। পৌঁছে দিতে হবে? গাড়িতে করে ওয়েলস অব চার্লিতে? শিবটারা আনন্দে বগল বাজাবে, হাসি মুখে বলল রানা। ওদের কামানের কথা ভুলে গেছো দেখছি। যুদ্ধবিরতি ঘোষণার জন্য সাদা পতাকা উড়বে গাড়ির মাথায়, বুঝতে দিল অ্যানি। এছাড়া আর কোনো উপায় নেই রানা, সত্যি নেই। যারা 1 মিনিট প্রস্তাবটা নিয়ে চিন্তা ভাবনা করল রানা। অনেক দূরের পথ অ্যানি, চলো তাহলে, দেরি করে লাভ কি? হেডলাইট না জেলে গায়ে চালালো ওরা। শিবটা বা আদিবাসী স্কাউটদের যতটা সম্ভব অন্ধকারে রাখতে চায় রানা। তবে চাঁদ যথেষ্ট উজ্জ্বল। সামনের পথ চিনতে বা শুকনো গভীর নালাটাকে এড়িয়ে যেতে কোনো অসুবিধা হলো না। অবশ্য মাঝে মধ্যেই ছোট কিন্তু গভীর গর্তে পড়ে ঝাঁকি গেল নিতম্বিনী। নাকের সামনে দিয়ে হঠাৎ স্বতন্ত্র হয়ে ওঠা শিয়াল বা নেকড়ে ছুটে পালালো। অর্ধনগ্ন বন্দীরা গাড়ির পেছনের কম্পার্টমেন্টে কাত হয়ে পড়ে আছে। সারাদিনের তুমুল যুদ্ধ আর ভয় সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে তাদের। পরস্পরের গায়ে ঢলে পড়েছে, নাক ডেকে ঘুমাচ্ছে। এতই গভীর সে ঘুম ইঞ্জিনের বিকট আওয়াজ বা খোলের অনবরত ঝাঁকিও ব্যাঘাত সৃষ্টি করতে পারল না। আগো চলাও একটা স্তূপের মতো পড়ে থাকলো তারা। শীত শীত করায় ঠান্ডা বাতাস থেকে বাজবার জন্য টারির থেকে নেমে এলো অ্যানি। ড্রাইভিং সিটে রানার পাশে ছোট্ট জায়গাটুকু দখল করলো। কিছুক্ষণ শান্ত গলায় রানার সঙ্গে কথা বলল সে। তারপর তার কণ্ঠস্বর জড়িয়ে এলো, থেমে গেল এক সময়। এক পাশে ঢলে পড়ল সে। একটু হেসে তার সোনালি মাথাটা নিজের কাঁধে ঠিক মতো বসিয়ে নিল রানা। তার পিঠ আর কোমরে হাত পেঁচিয়ে ধরে রাখলো যাতে পিছলে পড়ে না যায়। গায়ের আঁচ পেয়ে আরো কাছে সরে এলো অ্যানি। পূব আকাশে চোখ রেখে এক মনে গাড়ি চালালো রানা। শিবটা সেন্ট্রিরা তাদের ক্যাম্পের সীমানার উপর নিয়মিত বিরতি সহ একজোড়া শক্তিশালী অ্যান্টি এয়ারক্রাফট সার্চ লাইটের আলো ফেলেছে। তাদের সন্দেহ রাতের আধারে আদিবাসীরা হামলা করতে পারে। মুরু আকাশের গায়ে সাদা আলোর লম্বা একজোড়া ট্যানেলে ছুটে গেল এদিক থেকে আরেক দিকে। আলোটার দিকে লক্ষ্য রেখে এগুলো রানা। দ্রুত কমে আসবার সঙ্গে সঙ্গে গাড়ির গতি মন্থর করলো। জানে নিস্তব্ধতার ভিতর বহু মাইল দূরে থেকে ইঞ্জিনের আওয়াজ শোনা যাবে। তবে ইঞ্জিনের গর্জন কম হলে দূরে থেকে ধরা যাবে না ঠিক কোন দিক থেকে আসছে আওয়াজটা।
এক সময় রানা আন্দাজ করল শিবটাদের ক্যাম্প আর 2 কি 3 মাইল সামনে। ওর ধারণাকে সত্যি প্রমাণিত করে অন্ধকার আকাশটাকে ছিঁড়ে 1000 ফুট উপরে উঠল একটা স্টার শেল। বিস্ফোরিত হলো চোখ ধাঁধানো সাদা নীল আলো। বহু মাইল জুড়ে নিচের মরুভূমিটাকে একটা মঞ্চের মতো আলোকিত করে তুলল। অকস্মাৎ ব্রেক কষে নিতম্বিনীকে দাঁড় করালো রানা। শেলটা ধীরে ধীরে মাটিতে ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করল। আলোর ভিতর নড়াচড়া করলেই আর্মাড কারের উপস্থিতি টের পেয়ে যাবে শিবটারা। নিভে গেল স্টার শেলের আলো। অন্ধকার যেন আরো গাঢ় হয়ে ফিরে এলো। যাকে খেয়ে ঘুম ভেঙে গেছে অ্যানির। ঢুলু ঢুলু চোখে রানার দিকে তাকালো সে। কপালে হাত তুলে চুল সরাল। কি হলো রানা? পৌঁছে গেছি, বলল রানা। পর মুহূর্তে আর একটা স্টার শেল উঠল আকাশে। তার উজ্জ্বল আলোয় ম্লান হয়ে গেল চারটা। ওদিকে বলে একটা হাত তুলে অ্যানিকে দেখালো রানা। ওয়েলস অব চাইল্ডের উপরে পাহাড় শ্রেণীর কিনারা পরিষ্কারই দেখা গেল। সাজানো অনেকগুলো সারিতে দাঁড়িয়ে রয়েছে শিবটাদের ট্রাক বহর। স্টার শেলের আলোয় প্রতিটি কাঠামো স্পষ্ট। মাইল 2 দূরে আচমকা মেশিন গানের একটানা আওয়াজ বেশি এলো। ছায়া লক্ষ্য করে গুলি বর্ষণ করছে সেন্ট্রিটা। মেশিন গানের আওয়াজ থামবার সঙ্গে সঙ্গে গর্জে উঠল কয়েকটা রাইফেল। মনে হচ্ছে সবাই ওরা জেগে আছে। অত্যন্ত নার্ভাস চিন্তিত গলায় মন্তব্য করল রানা। আর সামনে যাওয়া উচিত হবে না। ছেড়ে দিলে ওরা যেতে পারবে, বলল অ্যানি। কাছেই তো। কয়েক সেকেন্ড কোনো মন্তব্য করল না রানা। তারপর বলল, সবাইকে নয়, একজনকে যেতে দেব আমরা। একজনকে মানে? এটা যুদ্ধ অ্যানি, বলল রানা। নাচতে নেমে যেমন ঘোমটা দেওয়া চলে না, তেমনি যুদ্ধে নেমে দয়ার সাগর হওয়া সাজে না। তাছাড়া বিনিময়ে কিছু না পেয়ে বন্দীদের ফিরিয়ে দিলে আদিবাসীদের প্রতি অবিচার করা হয়। অন্তত চেষ্টা করে দেখা দরকার কিছু আদায় করা যায় কিনা। তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। সহজ ভাষায় বন্দি বিনিময়। 3 জন ইটালিয়ান বন্দির বিনিময়ে 3×10 = 30 জন আদিবাসী বন্দি চাইব আমরা। এক সেকেন্ড চুপ করে থেকে ধারণাটা বাতিল করে দিল অ্যানি। শিবটাদের ক্যাম্পে আমরা যেতে পারছি না। তোমার প্রস্তাব শোনার জন্য ওরাও কেউ এখানে আসছে না। তারপর তার মনে পড়ল রানা বলেছে একজন বন্দিকে ছেড়ে দেবে সে। আচ্ছা বলো কিভাবে, কি ভেবেছে শুনি। শুনবে কেন, দেখো। প্রস্তাব দিল রানা। ক্রোল করে ড্রাইভারের সিট থেকে নামলো ও গাড়ির পেছনে চলে এলো। 3 জন বন্দি জড়াজড়ি করে রয়েছে ঘুমন্ত পুতুলের মতো। একজন এমন বিকট শব্দে নাক ডাকছে ঠিক যেন হাঁপানি রোগাগ্রস্ত একটা সিংহ। গায়ে ধাক্কা দিয়ে 3 জনকেই জাগালো। কোথায় রয়েছে, কি ঘটেছে ইত্যাদি স্মরণ করতে বেশ খানিক সময় নিল তার। ধাক্কা দিয়ে তাদেরকে অন্ধকার প্রান্তরে বের করে আনলো রানা। ঠান্ডা বাতাসে হি হি করতে লাগলো বন্দিরা। সন্তস্ত্র নিজেদের চারদিকে বোকার মতো তাকালো। এই সময় আবার একটা স্টার শেল বিস্ফোরিত হলো সরাসরি মাথার উপর। উজ্জ্বল আলো সহ্য করতে না পেরে হাত দিয়ে চোখ ডাকলো লোকগুলো। 3 জনই ওরা অল্প অল্প ইংরেজি জানে। কি প্ল্যান করেছে সে সম্পর্কে কোনো ধারণা না দিয়ে 3 জনকেই জেরা করলো রানা। আধ ঘন্টা ঝেরা করায় কয়েকটা মূল্যবান তথ্য জানা গেল। সেলাসি বাহিনীকে সাহায্য করতে যাচ্ছে শিবটারা, তবে তাদের প্রথম কাজ আদিবাসী রাষ্ট্রা আর হারারি গোত্রগুলোকে নির্বংশ করা। কারণ সম্রাট হাইলে সেলাসি, মিস্টার এক্স আর জেনারেল ফাদের দৃঢ় বিশ্বাস এই 2 গোত্রের লোকেরা সবাই কমিউনিস্ট। তার মানে আদিবাসীরা যদি 60 ডিগ্রি সংঘর্ষে ছেড়ে সরে যায়, সেলাসি বাহিনীর সঙ্গে যোগ দেওয়ার জন্য শিবটারা সরাসরি অগ্রসর হবে না। তারা বরং আদিবাসীদের পিছু ধাওয়া করবে। আদিবাসীদের হয় জিততে হবে, নয় ধ্বংস হয়ে যেতে হবে। কি গুরুতর একটা যুদ্ধে জড়িয়ে পড়েছে উপলব্ধি করতে পারল রানা। আর একটা তথ্য হলো কাউন্ট ডিকান্ডিয়ার লেখরেখ জেনারেল ফাদের কাছ থেকে ট্যাঙ্ক আর এয়ারক্রাফট চেয়ে আবেদন জানিয়েছে। তার আবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে বন্দীদের ধারণা। তাদের আরো ধারণা প্রিন্স হাসান সালের সঙ্গে শিকারী বেড়ালের মতো খেলছেন সম্রাট। এরপর রানা ওদেরকে প্রস্তাবটা ব্যাখ্যা করল।
গাড়িতে তারা দুজন থাকবে, বাকি একজন হেঁটে রওনা হবে। ক্যাম্পে ফিরে কাউন্ট ডিকান্ডিয়া বা ম্যাজর লুইগির একাকি প্রস্তাবটা দেবে সে। 3 জন ভাড়াটে ইটালিয়ান সৈনিকের বিনিময়ে 30 জন আদিবাসী যুদ্ধবন্দীকে মুক্তি দিতে হবে। আর্মার্ড কার নিয়ে আরো মাইলখানেক এগিয়ে অপেক্ষা করবে রানা। শিফটাররা ওর প্রস্তাবে রাজি হলে গুলিবর্ষণ বন্ধ রাখবে, আকাশে আর কোনো স্টার শেল ছুড়বে না। 30 জন আদিবাসীকে নিয়ে আসবে ইটালিয়ান সৈনিক, তারপর 2 জন সঙ্গীকে নিয়ে আবার ফিরে যাবে সে। আর শিফটাররা যদি ওর প্রস্তাবে রাজি না হয়, 2 জন বন্দীকে নিয়েই সন্তুষ্ট থাকবে রানা। তাদেরকে তুলে দেবে রাষ্ট্র গোত্রের প্রধান কামাল হাসানের হাতে। বলাই বাহুল্য, প্রস্তাবে রাজি হবার ভান করে শিফটাররা যদি কোনো রকম চালাকি করতে যায়, পরিণতির জন্য তারাই দাঁড়িয়ে থাকবে। রানা রায়নিকে অসহায় ভাবলে ভুল করবে তারা, কারণ ওদের সঙ্গে আর্মার্ড কার ও বিকার্স মেশিন গান রয়েছে। ইটালিয়ানদের মধ্যে সবচেয়ে বয়স্ক লোকটা রানার প্রস্তাব নিয়ে ফিরে যেতে রাজি হলো। বাকি 2জনকে আবার ঢোকানো হলো গাড়ির ভেতর। বাইরে থেকে হ্যাচের তালা লাগাতে ভুল হলো না রানা। নিঃসঙ্গ ইটালিয়ান সৈনিকের পিছু পিছু ধীর গতিতে রওনা হলো আর্মার্ড কার। লোকটাকে নির্দেশ দেওয়া আছে, আকাশে স্টার শেল উঠছে দেখলেই দাঁড়িয়ে পড়বে সে। তার পেছনে দাঁড়িয়ে পড়বে নিতম্বিনী। আলো নেবার পর আবার রওনা হবে। শিপটাদের ক্যাম্প যখন আর মাত্র 1 মাইল দূরে, ব্রেক করলো রানা। যে দিক থেকে এসেছে সেদিকে ঘুরিয়ে নিল নিতম্বিনীর নাক। ইটালিয়ান সৈনিক একাই রওনা হলো ক্যাম্পের দিকে। শুরু হলো অপেক্ষার পালা। লোকটার গমন পথের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে রানা। স্টার শেলের আলোয় পরিষ্কার দেখা গেল তাকে। মাথার উপর 2 হাত তুলে নাড়ছে, বোঝাতে চাইছে শত্রুপক্ষের কেউ নয় সে। মেশিন গান আর রাইফেলের গুলি থামল না, তবে বুলেটগুলো লোকটার দিকে আসছে না বলেই মনে হলো, অন্তত লাগলো না একটাও। ক্যাম্প যখন আর মাত্র 300 কি 350 গজ দূরে, হঠাৎ মাটি ফুঁড়ে বেরিয়ে এলো একদল ক্ষুদে ছায়ামূর্তি। নিমিষে ঘিরে ফেলল লোকটাকে। শিফটার স্যান্ট্রিরা ক্যাম্পের সীমানা ছাড়িয়ে এগিয়ে এসেছে নিঃসঙ্গ লোকটার পরিচয় জানবার জন্য। মাটির ভাঁজে আবার হারিয়ে গেল তারা, সঙ্গে ভাড়াটে সৈনিকটাও। 5 মিনিট কাটল, 7 মিনিট, গুলিবর্ষণ থামল না। আকাশে এখনো একটা স্টার শেল জ্বলছে। প্রতীক্ষার মুহূর্তগুলো অসহ্য লাগলো অ্যানির। কথা না বলে পারল না। তোমার কি মনে হয় আমাদের প্রস্তাবে রাজি হবে ওরা? কাউন্ট নিজে একজন ইটালিয়ান, সেকেন্ড ইন কমান্ড মেজর ব্রাকাও তাই, বলল রানা। স্বজাতি 2 জন বন্দীকে তারা ফেরত পেতে চাইবে, তাতে কোনো সন্দেহ নেই। আদিবাসীদের না ছেড়ে কোনো কৌশলের মাধ্যমে ফেরত পেতে চাইবে কিনা সেটা অবশ্য আলাদা কথা। কাজী আমাদের সাবধান থাকতে হবে। বিকার্স মেশিন গানটা নেড়ে চেড়ে দেখল রানা। তোমার কাছে নিশ্চয়ই কোনো অস্ত্র নেই? নেই, আবার আছেও। জবাব দিতে 1 সেকেন্ড দেরি করলো অ্যানি। ও আচ্ছা, বুঝেছি, নেই আবার আছো। উপর নিচে মাথা দোলালো রানা। হেসো না, সত্যি কথা বলছি। অ্যানি গম্ভীর। মাইকেল আমাকে একটা অটোমেটিক হ্যান্ডগান দিয়েছে, কিন্তু আমি নিতে চাইনি। তার কথা হলো আমার নাকি প্রাগ ঐতিহাসিক যুগে রয়েছে। চারিদিকে শুধু হিংস্র জানোয়ার ঘুরে বেড়াচ্ছে, কাজী আত্মরক্ষার জন্য একটা অস্ত্র আমার সাথে থাকা দরকার। আমি তার সাথে একমত হতে পারিনি। বলেছি আমার ব্যক্তিগত নিরাপত্তার জন্য আলাদাভাবে কোনো অস্ত্রের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। রেগে যায় সে, পিস্তলটা আমার কোলের ওপর ছুড়ে দিয়ে চলে যায়। প্রসঙ্গক্রমে বলছি, মাইকেলের কথা অত্যন্ত জোরালো যুক্তি আছে। যুক্তি আছে কি নেই আমি আশা করছি না, সেটা আমাকে কেউ বলে দিক। রেগে উঠল অ্যানি। স্বাধীন ইচ্ছা আমার থাকতে পারে। হ্যাঁ অবশ্যই, এমনকি মৃত্যুকে সাদরে আলিঙ্গন করার স্বাধীন ইচ্ছেও তোমার থাকতে পারে। তা কোথায় আছে সেটা? দাঁড়াও, মনে করতে দাও। কোথায় রেখেছি ভুলে গেছি। ব্যাখ্যাটা পাওয়া গেল, নেই আবার আছেও। টায়ারের থেকে হ্যাজ গলে নিচে নেমে গেল অ্যানি। ড্রাইভারের সিটের তলায় হাত গুলিয়ে হাত তাড়ালো কিছুক্ষণ। উপর থেকে তার অস্পষ্ট গলা শুনতে পেল রানা।
এখানেই তো রেখেছিলাম ছাই। পাওয়া গেল পিস্তলটা। চেক করে রানা দেখলো ম্যাগাজিনে 5টা গুলি রয়েছে। তুমি এখানে অপেক্ষা করো, খানিকটা সামনে এগিয়ে ওত পেতে থাকবো আমি। যদি দেখি শিপটাদের মতলব খারাপ, ফিরে আসবো, সাথে সাথে গাড়ি ছেড়ে দেবে তুমি। কিন্তু থামো, আগে শেষ করি। যদি দেখো আমি ফিরছি না অথচ শিপটারা আসছে বা কামান দাগতে শুরু করেছে, বন্দীদের নিয়ে সোজা ফিরে যাবে আমাদের ক্যাম্পে। আমার জন্য কোনো অবস্থাতেই অপেক্ষা করবে না, মনে থাকবে। একা ফিরে যাব? অ্যানির গলা অস্বাভাবিক শান্ত। যদি দেখো আমি ফিরিনি, তাহলে দুটোর একটা ঘটনা ঘটেছে বলে ধরে নেবে তুমি। হয় আমি মারা গেছি, নয়তো বন্দি হয়েছি। এই কথা জানার পর যেহেতু আমি মারা গেছি বা বন্দি হয়েছি, তুমিও মারা যেতে বা বন্দি হতে চাইবে? পাল্টা প্রশ্ন করল রানা। না, তা চাইব বলে মনে হয় না, জবাবে বলল অ্যানি। তবে সেক্ষেত্রে তোমাকে আমি একা ছাড়বো না। কোথাও যেতে হলে আমাকেও সাথে নিতে হবে তোমার। তাহলে নিতম্বিনী আর বন্দীদের পাহারা দেবে কে? জানতে চাইল রানা। ভূতে? স্টার শেল নেবার পর রওনা হলো রানা। চাঁদের আলোয় অ্যানি তাকে মাত্র কিছুক্ষণ দেখতে পেল। এই ছিল তারপর ভোজবাজির মতো অন্ধকারের ভিতর অদৃশ্য হয়ে গেল মূর্তিটা। ট্যারিটে বসে ঠান্ডা বাতাসের মধ্যেও ঘামতে লাগলো অ্যানি। স্টার শেল নিভে যাওয়ায় সামনেটা খুব বেশি দূরে দেখা যাচ্ছে না। চার্চ লাইটের আলো অনেকক্ষণ হলো জ্বলছে না। কতটা সময় পেরোলো? 1 ঘন্টা, পুরো 1 ঘন্টার কম নয়। মনে মনে একটা হিসেব করবার চেষ্টা করলো সে। প্রস্তাবে রাজি হলে 30 জন আদিবাসী বন্দীকে এক জায়গায় জড়ো করবে শিপটারা। অসংখ্য বন্দির মধ্যে থেকে তাদেরকে বাছাই করতে বেশ খানিকটা সময় লাগবে। আহতদের ফেরত পাঠানোর সম্ভাবনা কম, বেছে বেছে সুস্থদের পাঠাবে তারা। ক্যাম্প থেকে রওনা হয়ে 1 মাইল হেঁটে আসতে যথেষ্ট সময় নেবে বন্দিরা। আর যদি পিচ মোড়া করে হাত বাঁধা থাকে তাহলে তো কোনো কথাই নেই, দ্বিগুণ সময় লাগবে। একবার ইচ্ছে হলো সেও রানার পথ ধরে এগোয়। চিন্তাটা বাতিল করে দিল সে। তাতে যে শুধু রানার নির্দেশ অমান্য করা হবে তাই নয়, দায়িত্ব জ্ঞানহীনতারও পরিচয় দেওয়া হবে। সময় বয়ে চলল। অন্ধকারে চোখ জ্বালার চেষ্টা করলো অ্যানি, কিন্তু সামনে কিছুই নড়তে দেখল না। বাতাসে শু শু ছাড়া আর কোনো শব্দও নেই। হঠাৎ তার গায়ে কাঁটা দিয়ে উঠল। শিপটার যদি পিছন বা অন্য কোনো দিক থেকে আসে, যদি ঘিরে পেলে আর মাটকার। ভয়ে ভয়ে চারিদিকে তাকালো সে। শিপটা ক্যাম্পের সীমানায় স্যান্ট্রিদের সংখ্যা কমে গেছে। বেশিরভাগই ফিরে আসা ইটালিয়ান সৈনিককে নিয়ে ক্যাম্পের মাঝখানে কাউন্টি ক্যান্ডিয়ার তাঁবুতে ঢুকেছে তারা। এখনো যারা প্রহরায় রয়েছে আগের চেয়ে সতর্ক, টহল দিচ্ছে নার্ভাস ভঙ্গিতে। ফেরত আসা 12টা সৈনিক কি খবর নিয়ে এসেছে কে জানে। ক্যাম্পের কাছাকাছি এসে জোপের ভিতর লুকিয়ে থাকলো রানা। 50 গজ সামনে একজন সেন্ট্রি রয়েছে, আরো 100 গজ দূরে ট্রাক বহর দাঁড়িয়ে রয়েছে সার সার। চাঁদের আলো পরিষ্কার ফুটে আছে কাঠামোগুলো। ট্রাক বহরের কাছ থেকে প্রায় 200 গজ দূরে ডান পাশে আরো 3টে ট্রাক রয়েছে, ক্যানভাসে ঢাকা। বোঝাই যায় ওগুলোকে আলাদাভাবে রাখা হয়েছে। কেন? তবে কি ওগুলোই গোলা বারুদ রাখা হয়েছে? ক্যাম্পের মাঝখান থেকে বেশি আসা সুরগোলের শব্দ অস্পষ্টভাবে শুনতে পেল রানা। এখনো কোনো সিদ্ধান্ত আসতে পারেনি শিপটা কমান্ডাররা। সম্ভবত মুক্তি পাওয়া সৈনিককে ঝাড়া করে নিচ্ছে। প্রস্তাবটা শিপটাদের বিরুদ্ধে কোনো ফাঁদ বা চাল কিনা। আরও ভেতরে ঢুকবার একটা সুযোগ দেখতে পেল রানা। সামনের স্যান্ট্রি ওর সামনে দিয়ে হেঁটে অনেক দূর চলে গিয়ে ফিরে আসছে আবার। ইচ্ছে করলে তার ফিরবার আগে সামনের দূরত্বটুকু ফিরিয়ে ট্রাক বহরের কাছে বা ওগুলোর উল্টো দিকে পৌঁছানো রানার জন্য তেমন কোনো সমস্যাই নয়। কিন্তু কি লাভ? ভেতরে ঢুকলেই তো হবে না, বেরোতে হবে। হঠাৎ বিদ্যুৎ চমকের মতো একটা সম্ভাবনা উকি দিল ওর মাথায়। এই সময় রানার ডান আর বাঁ দিক থেকে মেশিন গান ও রাইফেলের আওয়াজ থেমে গেল। সেই সঙ্গে ক্যাম্পের মাঝখানে সৈনিকদের ছুটোছুটি পড়ে গেল। সবাই যেন এদিকেই এগিয়ে আসছে। আকাশে আর কোনো স্টার সেলে উঠল না। জোপের ভেতর থেকে ক্রল করে বেরিয়ে এলো রানা। কি ঘটছে জানা দরকার। ক্যাম্পায়ারের আলো যা দেখলো, হার্টবিট বেড়ে গেল ওর। প্রস্তাবে রাজি হয়েছে শিপটারা। ক্যাম্পের সীমানা ছাড়িয়ে
আদিবাসী বন্দীদের নিয়ে এদিকেই এগিয়ে আসছে ভাড়াটে ইটালিয়ান সৈনিক। অবশ্য আগুনের লালচে আবায় চেনা গেল না সৈনিকটি আগেই সেই লোক কিনা। একটা পাথরের গায়ে সেটে থাকলো রানা। ওর পাশ কাটিয়ে বেরিয়ে গেল দলটা, সোজা নিতম্বিনীর দিকে যাচ্ছে। আদিবাসীদের চিনতে পেরেছে সৈনিকটিকেও। প্রস্তাব মেনে নিয়েছে কর্নেল ডিকান্ডিয়া, কিন্তু সেটা ভান মাত্র। আর্মাড কারের পথরোধ করবার জন্য চমৎকার একটা কৌশলের আশ্রয় নিয়েছে সে। ক্যাম্পায়ারের আলোয় সৈনিকদের পরিষ্কার দেখতে পেল রানা। ট্রাক বহরের প্রথম আর দ্বিতীয় সারিতে উঠছে তারা। আলো ছায়ার ভিতর সঠিক সংখ্যা বোঝা গেল না, তবে অন্তত 6টা ট্রাকে উঠছে তারা। দ্রুত কাজ শুরু করলো রানার মাথা। আদিবাসী বন্দীদের নিয়ে আর্মাড কারটাকে রওনা হতে দেবে শিপটারা। তারপর বিশাল একটা বৃত্ত রচনা করে দুদিক থেকে ওটা সামনের পথ আটকে দাঁড়াবে 6টা ট্রাক। 6টা ট্রাক অন্তত 300 সৈনিক থাকছে। 300 রাইফেলের বিরতিহীন গুলিবর্ষণ এড়িয়ে যাওয়া বা অগ্রাহ্য করা নিতম্বিনীর পক্ষে সম্ভব নয়। তার উপর 2-5টা মেশিন গান কি আর থাকবে না? মনে উকি দেওয়ার সম্ভাবনাটা এখন আর শুধু অ্যাডভেঞ্চারের পর্যায়ে থাকলো না, আত্মরক্ষার একটা কৌশল বলে মনে হলো রানার। ট্রাক বহরের কাছে সবাই খুবই ব্যস্ত, এমনকি সেন্ট্রিরাও দায়িত্ব বলে সেদিকে তাকিয়ে আছে। এই সুযোগে ক্রল করে এগোলো রানা। দূরত্ব যতই কমলো, সশস্ত্র শিপটা সৈনিকদের আরো পরিষ্কার দেখতে পেল রানা। কেউ কেউ এমনকি ঘুম ভাঙবার পর গায়ে শার্ট চড়াবারও সময় পায়নি। হাতে রাইফেল ধরিয়ে দেওয়া হয়েছে। নিঃসঙ্গ সেন্ট্রিকে পিছনে ফেলে এলো রানা। দুঃসাহসের পরিচয় দিয়ে সিধে হয়ে দাঁড়ালো মাটির উপর। গায়ের সেরা শার্টটা আগেই খুলে ফেলে দিয়েছে। ট্রাক বহরের উল্টো দিকে পৌঁছে গেছে। মাত্র 200 গজ দূরে শিপটার সৈনিকরা হুটিপুটি করে ট্রাকে চড়ছে। 3টে ট্রাকের প্রথমটার আড়ালে রয়েছে রানা। ক্যানভাস ঢাকা পেছনটায় উকি দিয়ে দেখলো যা ভেবেছিল তাই। ট্রাকের পেছনে 10-12টা অ্যামুনিশন বক্স আর থরে থরে সাজানো রাইফেল রয়েছে। তাড়াহুড়ো না করে শীষ দিল রানা। শান্ত পায়ে হেঁটে চলে এলো ট্রাকের পাশে। ক্যাবের দরজা খুলে উকি দিল ভিতরে, কেউ নেই। শিপটাদের দিকে একটা চোখ রেখে সরে এলো ট্রাকের সামনে, হাত রাখলো ক্র্যাক হ্যান্ডেলে। শুরু হলো আবেকার পালা। 3 মিনিট পর 6টা ট্রাক ভরে গেল শিপটা সৈনিকে। ট্রাকের পাশে মাটিতে আরো অনেকে দাঁড়িয়ে রয়েছে, তবে হাবভাব দেখে বোঝা গেল অভিযানে তারা অংশগ্রহণ করছে না। 6টা ট্রাকের সামনে 6 জন সৈনিক দাঁড়ালো, ক্র্যাক হ্যান্ডেলে হাত। একসঙ্গে স্টার্ট দেওয়া হবে। একটা ট্রাকেরও হেডলাইট জ্বলল না। আর্মাড কারের দিকে আদিবাসী বন্দীরা বোধহয় অর্ধেক রাস্তা পেরিয়ে গেছে আন্দাজ করলো রানা। একসঙ্গে গর্জে উঠল 6টা ট্রাক। 1 সেকেন্ড পর স্টার্ট নিল অস্ত্র শস্ত্রে ঠাসা সদ্য দখল করা রানার ট্রাকটাও। এক ছুটে ট্রাকের পাশে চলে এলো, লাফ দিয়ে উঠে বসলো ক্যাবে। শিপটা ট্রাকগুলো স্টার্টই নিয়েছে শুধু, এখনো সচল হয়নি, কারণ কাউন্ট ডিকান্ডিয়া প্রতিটি ট্রাক ড্রাইভারকে এক লাইনে দাঁড় করিয়ে দীর্ঘ ভাষণের মাধ্যমে উপদেশ নির্দেশ দিচ্ছে। হঠাৎ গোলা বারুদ ভর্তি 3টে ট্রাকের একটা জোড়া হেডলাইট জ্বেলে উঠল। হতভম্ব হয়ে গেল শিপটারা। কর্কশ শব্দে হেসে উঠে কাউন্ট ডিকান্ডিয়া জোড়া আলোর দিকে একটা হাত তুলে বলল, গর্দবটাকে ধরে নিয়ে এসো আমার কাছে, ওকে আমার থুতু চাটাবো। বই বই করে বারণ করলাম, কোনো আলো জ্বালা চলবে না। কয়েকজন শিপটা হেডলাইট লক্ষ্য করে পা বাড়ালো বটেই, কিন্তু পর মুহূর্তে থমকে দাঁড়িয়ে পড়ল তারা। আলো জোড়া হঠাৎ সচল হয়ে উঠল। সবাইকে বিস্ময়ে পাথর করে দিয়ে ছুটল ট্রাকটা। প্রতি মুহূর্তে দ্রুত হলো গতি। দেখতে না দেখতে ক্যাম্প ছেড়ে খোলা প্রান্তরে গিয়ে পড়ল ক্যানভাস ঢাকা আর্মস অ্যান্ড অ্যামুনিশন ট্রাক। ট্রাক বহরের সামনে রাগে লাফাতে শুরু করলো কাউন্ট ডিকান্ডিয়া। এখনো তার ধারণা বীরত্ব দেখানোর লোভে শিপটাদেরই একজন সৈনিক আর্মাড কারটাকে বাধা দেওয়ার জন্য রানা হয়েছে। ট্রাক ড্রাইভাররা কি করবে বুঝতে পারছে না। বোকার মতো মুখ চাওয়াচাওয়ি করলো তারা। কাউন্টের কাছ থেকে এখনো তারা কোনো নির্দেশ পাচ্ছে না। গালিগালাজ এবং ভাষণ দুটোই সমানে চালিয়ে যাচ্ছে কাউন্ট। বেজন মাটা গেছে যাক, নিজের প্রতি দরদ থাকলে আর ফিরে আসবে না।
আর যদি বোকামি করে ফেরত আসে সাথে সাথে ওর মৃত্যুদণ্ড কার্যকরী করা হবে। সেন্টিরা যে যার পোস্টে গিরে যাও। স্টার শেল, হঠাৎ মনে পড়ে গেছে তার। স্টার শেল ছাড়ো, কামান দাগো, ধুলোর সাথে মিশিয়ে দাও আর্মার্ড কারটাকে। বন্দিরা এখনো পৌঁছায়নি, কামান দিকে উড়িয়ে দাও সব কটাকে। রানার আন্দাজ প্রায় সঠিক প্রমাণিত হলো। আর্মার্ড কারের দিকে মাত্র অর্ধেক রাস্তা পেরিয়েছে বন্দিরা। হেডলাইট জেলে ট্রাকটাকে ধেয়ে আসতে দেখে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকলো তারা। তাদের পাশে ঘ্যাচ করে ব্রেক করলো রানা। উঠে পড়ো, পিছনে উঠে পড়ো, জরুরি তাগাদা দিল রানা। ক্যাব থেকে মাথা বের করে ইশারায় দেখালো ট্রাকের পেছনটা। ইটালিয়ান সৈনিকের দৃষ্টি আকর্ষণ করে বলল, তুমিও উঠে পড়ো। হেডলাইটের আলো দেখে ঘাবড়ে গেল অ্যানি। তার মানে কি রানা ধরা পড়েছে? শিপটারা এবার ওকে ধরতে আসছে। কি করবে ভেবে পেল না সে। আর্মার্ড কার আর বন্দীদের নিয়ে ছুটবে, কিন্তু সময় পাওয়া গেল না। ঝড় তুলে তার কাছে চলে এলো ট্রাক। বহু লোকের মিলিত কণ্ঠের হইচই আর গান শুনতে পেল অ্যানি। ঘ্যাচ করে ব্রেক কষল রানা। ক্যাব থেকে লাফ দিয়ে নিচে নামলো রানা। রানাকে দেখে নিজের অজান্তেই কোকিয়ে কেঁদে উঠল অ্যানি। পরম স্বস্তিতে অবশ হয়ে গেল তার শরীর। অল্প দু চার কথায় বর্তমান অবস্থা বুঝিয়ে বলল রানা অ্যানিকে। শিপটারা ওদেরকে ফিরতে বাধা দেবে, বিপদ এড়িয়ে পালাতে হবে এখন। তার আগে মুক্ত করে দিতে হবে বন্দীদের। হ্যাচ খুলে দুজন বন্ধুকে বের করা হলো। ট্রাক থেকে নেমে তাদের সঙ্গে যোগ দিল বয়স্ক ইটালিয়ান লোকটা। রানা বলল, তোমরা মুক্ত। শিপটা ক্যাম্পের দিকে একটা হাত তুলল, চলে যাও। বয়স্ক ইটালিয়ানটা ইতস্তত করলো, তার জন্য যাবার ইচ্ছে নেই। আর বাকি দুজন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো রানার দিকে। রানার কথা যেন বোধগম্য হয়নি। কি হলো, দাঁড়িয়ে থাকলে কেন? ধমক দিল রানা, যাও। তবুও ওরা নড়ল না। কি হলো, কিছু বলবে? রেগে উঠল রানা। এখানে সময় নষ্ট হলে পথে বিপদ পড়তে হবে ওদেরকে। ওদিকে কোথায় যাব? ভয়ে ভয়ে জিজ্ঞেস করল একজন বন্দী, সেই তিনজনের মধ্যে সবচেয়ে ছোট। আমরা তো কিছুই বুঝতে পারছি না। ওদিকে তোমাদের ক্যাম্প, বলল রানা। তোমরা মুক্ত, দৌড়াও ছোট। বন্দীদের দিকে এক পা এগুলো। ঘুরে দাঁড়ালো ওরা, কিন্তু ঘাড় ফিরিয়ে তাকিয়ে থাকলো রানার দিকে। সন্দেহ, পিছন ফিরলেই রানা যদি গুলি করে। অজ্ঞতা ওদের পিঠে ধাক্কা দিতে হলো রানাকে। তারপর ওরা হাঁটতে শুরু করলো। কিছু দূর গিয়ে বয়স্ক লোকটা আবার ফিরে এলো। আবার কি হলো? মারমুখ হয়ে জিজ্ঞেস করলো রানা। অ্যানিকে নিয়ে নিতম্বিনীর উপর চড়তে যাচ্ছিল। রানার দিকে নয়, সোজা এগিয়ে এসে অ্যানির সামনে থামলো লোকটা। তার চোখে কৃতজ্ঞতার আলো। সবিনয় ভঙ্গিতে ঝুঁকে অ্যানির একটা হাত ধরল সে। হাতটা খানিক তুললে আলতোভাবে চুমু খেল। ধন্যবাদ ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। অ্যানির হাত ছেড়ে দিয়ে রানার সামনে এসে দাঁড়ালো সে। আপনার একটা উপকার করতে চাই। কোন দিক দিয়ে যাবেন আপনারা, দয়া করে বলবেন কি? একটা হাত তুলল সে। ওদিক দিয়ে? কেন? জিজ্ঞেস করল রানা। ওদিকে গেলে কি ঘটবে জানা আছে ওর। কাউন্ট কি প্ল্যান করেছেন আমি জানি। ওদিকে যাবেন না প্লিজ। হঠাৎ থেমে গেল লোকটা। দেখলো করমর্দনের জন্য একটা হাত বাড়িয়ে দিয়েছে রানা। লুফে নেওয়ার ভঙ্গিতে রানার হাতটা ধরে খুব করে দু হাতে জাগালো সে। চোখে পানি নিয়ে হাসছে। তারপর ঘুরে দাঁড়িয়ে ছুটল সে। আর আরো গল্প, কবিতা, উপন্যাস পেতে আমাদের চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।